পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি আছি ডক্টর অপর্ণা মীরা, সহশিক্ষিকা, বোরান ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আজকে আমাদের আলোচনার বিষয় হবে সপ্তম শ্রেণীর নদী। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই নদী আলোচনাটা এত সহজ করে বোঝার চেষ্টা করব আমরা। দেখো, তোমাদের কাছে নদী ব্যাপারটা হয়তো অনেকের খুব পছন্দের বিষয়, কারণ নদী আমাদের জীবনের সঙ্গে সব থেকে বেশি বোধহয় কাছাকাছি বিষয় এবং সব থেকে ওতপ্রোতভাবে জড়িত। প্রাকৃতিক ভূগোলের আর যে সমস্ত বিষয় আছে তার থেকে, সবগুলোর থেকে নদী হয়তো অনেকটাই এই জন্যই আলাদা। তো প্রথমে শুরু করা যাক এইভাবে যে ধরো আমি জল খাবো, জলটা আছে। তো এই যে জলটা, যদি একটা প্রশ্ন করি যে আসছে কোথা থেকে, তোমরা তোমাদের পানীয় জলের অনেক রকম উৎস বলতে পারো, কিন্তু আসলে পৃথিবীতে যে স্বাদু জলের ভান্ডার তার মধ্যে কিন্তু সেটা এতটাই কম যে সারা পৃথিবীর জলের মধ্যে যদি 100% ধরা যায়, তার শুধুমাত্র 1% জল, স্বাদু জল, যেটা কিন্তু আমাদের শুধুমাত্র নদী, হ্রদ বা পৃষ্ঠের ওপরের জল এবং নিচের জলের মধ্যে রয়েছে। তাহলে এইভাবে নদীকে আমরা কত দিকে দেখতে পাই, কতভাবে যে আমরা বোঝার চেষ্টা করতে পারি, তাহলেও শেষ হওয়ার নয়। ধরো নদী, তোমরা জানো যে জলচক্র, হয়তো জানো যে পৃথিবী থেকে আকাশে এবং অর্থাৎ বায়ুমণ্ডল থেকে আবার পৃথিবীতে জলের যে আবর্তন হয় তারও কিন্তু একটা বড় অংশ নদীর মধ্য দিয়ে যায়। এরপরে ধরো বাস্তুতন্ত্র, আমাদের জীবন, আমাদের সমস্ত কিছুতে নদী এত ওতপ্রোতভাবে জড়িত। এবং সারা পৃথিবীর, আমরা যদি ভূমিরূপবিদ্যার দিক থেকে দেখি, তাহলে সারা পৃথিবীতে যে এই যে নানা ধরনের ভূমিরূপ, উঁচু নিচু সমতল নানা ধরনের যে আমরা দেখতে পাচ্ছি, তাতে নদীর একটা বিরাট ভূমিকা রয়েছে। নদী কি করছে? আর 5টা প্রাকৃতিক শক্তির মতো, অর্থাৎ প্রবহমান প্রাকৃতিক শক্তি, এটা কি করছে যে সমস্ত উঁচু অংশগুলোকে নিচু করে সমতল করে সে একটা সমতা বজায় রাখার চেষ্টা করে। এবং এটা করতে গিয়ে কি হয় যে একটা বিরাট অঞ্চল জুড়ে সে বয়ে যায় এবং সেই পুরো অঞ্চলটার মাটি, মানুষ, তার জীবনযাপন এবং সমস্ত উদ্ভিদ প্রাণীর যে জীবন ধারণের যে মূল যে উপাদানগুলো, সেইগুলো সে সরবরাহ করে। তো এইভাবে বহুরূপে তোমরা ধরো যারা যেখানে যেখানে আছো, ধরো পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে, কেউ পার্বত্য অঞ্চলে থাকো, কেউ হয়তো পশ্চিমের মালভূমি অঞ্চলে, কেউ হয়তো একদম দক্ষিণের সুন্দরবন অঞ্চলে, কেউ হয়তো মাঝামাঝি অঞ্চলে রয়েছে। এই সমস্ত জায়গায় তোমরা নদীকে এক একভাবে দেখেছো। কোনো নদীতে হয়তো বন্যার প্রকোপ বেশি, কোনো জায়গায় নদীতে হয়তো শীতকাল মানে সারা বছর জল থাকে না, তারপর হয়তো কোনো নদীতে ভাঙনের খুব বেশি প্রবণতা। তার থেকেও সবারই মধ্যে আমাদের রবীন্দ্রনাথের কবিতাটা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তো এই যে নদীর বাঁক, নদী কেন এঁকে বেঁকে চলে, এই প্রশ্নগুলোর উত্তর চলো আমরা দেখে নিই, আলোচনা করে নিই। তো প্রথমেই দেখো নদী বিষয়টা কি। নদীকে আমরা বলতে পারি একটা স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে প্রবহমান জলধারা। সেই জলধারা কি করছে, তা উচ্চভূমি থেকে নিম্নভূমির দিকে অভিকর্ষের কারণে ভূমির ঢাল অনুসারে বয়ে যাচ্ছে। এই স্বাভাবিক জলধারা প্রবহমান, সে কোথা কোথা থেকে আসতে পারে, তা বৃষ্টির জল, পার্বত্য অঞ্চলের বরফ গলা জল থেকে, এইভাবে, এবং ভূপৃষ্ঠের অর্থাৎ মাটির নিচের জল, ভূগর্ভের জল, এই সব কিছু থেকেই কিন্তু নদীর জলের উৎস হতে পারে। এবার নদী কোথায় 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 গিয়ে বয়ে যাচ্ছে, গিয়ে কোথাও কোনো সাগরে বা অন্য কোনো হ্রদে বা অন্য কোনো নদীতে গিয়ে পড়ছে। তাহলে এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত তার যে বিরাট গতিপথ, সেই পুরো অঞ্চলটা জুড়ে তার অনেক উপনদী, শাখা নদী ভূত যে পুরো অঞ্চলটা, সেটা হচ্ছে নদী অববাহিকা। আমরা এখানে পৃথিবীর দুটো বড় বড় নদীর অববাহিকা দেখে নিচ্ছি। এটা হলো অ্যামাজন নদী, যেটাকে আমরা বৃহত্তম নদী বলি, অর্থাৎ এতে জল সবচেয়ে বেশি পরিমাণে জল বয়ে যায়।
আর এটি হলো নীল নদ অববাহিকা, যেটি পৃথিবীর দীর্ঘতম নদী। এরপর চলো এই ব্যাপারটাকে, যে নদীর বিভিন্ন অংশের যে পরিচয়গুলো, নদীর কাকে কি বলছি সেটাকে একবার দেখে নিই ভালো করে। তো আমরা যদি এই মডেলটা দেখি তাহলে দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর যে বিরাট গতিপথ, তাতে কোনো নদী উৎস অঞ্চল থেকে যে পরিমাণ জল পায় সে তারপরে বয়ে যাচ্ছে, এবং সেই অংশটাকে আমরা বলছি উচ্চগতি। কারণ এই অংশটায় ভূমির ঢাল অনেক বেশি, এই অংশে নদীও তাই প্রবল গতিবেগে বয়ে যায়। এবং এই সময় নদীর খাতটা তার যে কিরকম অবস্থায় থাকে সেটা আমরা দেখে নিই। উৎস অঞ্চলে নদীর খাত হচ্ছে কিছুটা এই রকম, অর্থাৎ এই রকম আই, এরকম আই এর মতো বা একটু ভি এর মতো থাকে। এবং পরবর্তীতে আমরা নদীর পরবর্তী মধ্যগতিতে যদি যাই, যে অনেক অনেক উপনদী এসে মিলল, তারপর তার থেকে অনেক বেশি জল নদীতে এলো এবং নদীর খাতটা একটু চওড়া হতে শুরু করলো, নদীর গতিবেগটা একটু কমতে শুরু করলো, এবং নদী তারপরে একটু চওড়া, অর্থাৎ এরকম ভাবে একটু একটু চওড়া মতো হয়ে নদী করছে, মধ্যগতি দিয়ে বয়ে যাচ্ছে। এবং মধ্যগতিতে দেখো বিভিন্ন রকমের উচ্চগতিতেও বিভিন্ন রকমের ভূমিরূপ আছে, মধ্যগতিতেও বিভিন্ন রকম ভূমিরূপ বা নদী খাতের বা নদী উপত্যকার যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য সেগুলো তৈরি হচ্ছে। এবং একেবারে নিম্ন গতিতে, অর্থাৎ যখন সে সমভূমি অঞ্চলের একদম শেষে এসে গেছে, তার মোহনার কাছাকাছি এসে গেছে, সেখানে নদী কি হচ্ছে যে আরো তার গতিবেগ কমে গেছে একেবারেই, তখন তার এঁকে বেঁকে বিরাট প্রশস্ত উপত্যকা তৈরি করে সে চলছে, এবং তখন উপত্যকাটার চেহারাটা অনেকটা এই ধরনের হয়, এইরকম প্রশস্ত ভি আকৃতির বা প্রায় সমতল মতো। তো এইরকম যে নদীর বিভিন্ন অবস্থার যে পরিচয় আমরা দেখছি, এখানে দেখো অনেক রকম ভূমিরূপের নাম তোমরা দেখতে পাচ্ছ। একদম উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর এই বিশাল গতিপথে নদী কত কিছু করে চলেছে। এইভাবে আমরা এটাকে দেখে নিই, যে একটা ছোট্ট পরীক্ষা করে আমরা দেখি যে নদীটা আসলে তৈরি হয় কি করে, নদী তৈরি হয় কিভাবে। দেখো এখানে আমি এই উৎস অঞ্চলের একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। ধরে নাও, ভেবে নাও যে এটা হচ্ছে উৎস অঞ্চলের পাহাড়, নদী যেখান থেকে উৎপত্তি হচ্ছে। তো এই পাহাড়কে যদি আমরা ওপর থেকে দেখি, ছোটবেলায় আমরা তো এরকম এরকম ট্রায়াঙ্গেলের মতো, ত্রিভুজের মতো পাহাড় এঁকেছি, তাকে যদি তুমি ওপর থেকে দেখো তাহলে কি হচ্ছে, সেই পাহাড়ের ঢাল সব দিকে ছড়িয়ে আছে। তো এই উৎস অঞ্চলে যখন বৃষ্টি হচ্ছে তখন দেখো নদী কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখে নিই। তো এখানে আমি বোঝার সুবিধার জন্য একটু নীল রং দিয়ে রেখেছি, যাতে করে জল কোন দিক দিয়ে বইছে কিভাবে যাচ্ছে তোমরা সহজে বুঝতে পারো। তো এতে আমি একটু জল দিয়ে দেখি। দেখো, তো এই যে জলগুলো এখানে ভালো করে দেখলে বুঝবে যে কিভাবে বইছে। এখান দিয়ে একটা জল, মানে জলধারা, আরেকটি জলধারা এখান দিয়ে নামলো, এইভাবে তারা এসে বয়ে যাচ্ছে। এদিকটায় কি হয়েছে দেখো, বিভিন্ন দিকে বিভিন্ন অবস্থা তৈরি হয়েছে। এখানে আরেকটি জলধারা, এখানে আরেকটি জলধারা, তারা এসে এখানে মিশেছে, মিশে এদিক দিয়ে বয়ে যাচ্ছে। তো এইভাবে যে বিষয়টা হলো, এবং বিভিন্ন দিকে এইভাবে জলধারাগুলো গেল, এখান থেকে একটি, এখান থেকে একটি, তারা দেখো এখানে যুক্ত হয়ে তারপর তারা এইভাবে বয়ে যাচ্ছে। ফলে দেখো যে এই যে উৎস অঞ্চলে বৃষ্টি হলে, পর্বতের মাথায় বৃষ্টি হলে একাধিক জলধারা চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা কি করছে, পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, কিছু দূর বয়ে যাচ্ছে, এবং এইভাবে আরো অনেক দূর গেলে একাধিক জলধারা যুক্ত হয়ে তখন কি করছে, একটা নদী তৈরি হচ্ছে। তো এই যে
বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি, সেটাতে দেখো আরো কতগুলো জিনিস বোঝা যাচ্ছে। কি না, এই যে পর্বতের দেখো নদীটা ঠিক কোথায় দিয়ে বইলো, এই মাঝখানের অঞ্চলগুলো দিয়ে, এখান দিয়ে গেল, আবার এখান দিয়ে গেল। তাহলে দেখো পর্বতের শিরাগুলোকে বাদ দিয়ে এখান দিয়ে মাঝখানের অঞ্চলটা দিয়ে নদী বয়ে যাচ্ছে। তো সেই জন্য কি বলা হয় যে এই পর্বতের যে উঁচু উঁচু অংশগুলো, যেমন এটা এবং এটা, এদিক থেকে দেখলে আরো বুঝতে পারো ভালোভাবে, যে দেখো এই এবং এই এই যে উঁচু অংশগুলো, এগুলোকে বলা হয় কি না জল বিভাজিকা, অর্থাৎ জলকে যে বিভাজন ভাগ করে দিচ্ছে। যেমন দেখো এই যে মাঝখানের উঁচু অঞ্চল মানে পাহাড়ের অংশটা, সে কি করছে দেখো তার দুপাশে এইদিকে আরেকটা নদী তৈরি হচ্ছে, এইদিকে আরেকটা নদী তৈরি হচ্ছে, এবং এই জলধারাগুলো পরস্পর জুড়ে জুড়ে একটা নদী এইদিকে বয়ে গেল, আরেকটা নদী এইদিকে বয়ে গেল। তাহলে মাঝখানের এই যে উচ্চভূমি অঞ্চলটা, এটা কি করছে, একটা জলবিভাজিকার মতো কাজ করছে। সে এই উপরে যে পড়া বৃষ্টি বা বৃষ্টির জলকে সে কি করছে, দুদিকে ভাগ করে দিচ্ছে। তো এই হলো পুরো ধারণ অববাহিকার ধারণা। তোমাদের এইটা অনেকের হয়তো একটু জটিল লাগে যে নদীর অববাহিকা তো বুঝলাম, সেটা তার মধ্যে আবার ধারণ অববাহিকাটা কি। তো ধারণ অববাহিকাটা হলো এই পুরো অংশটাকে বলে, অর্থাৎ এই যে আমি পুরোটা দেখাচ্ছি, এই হচ্ছে উৎস অঞ্চলের পুরো যে বিষয়টা, অর্থাৎ জলবিভাজিকাগুলো কিভাবে নদী বিভিন্ন রকমের রিভার সিস্টেম চারিদিকে তৈরি করছে, সেই পুরো অঞ্চলটার জল এই নদীগুলো দিয়ে বয়ে যাচ্ছে। তো কোনো নদীর এই যে উৎস অঞ্চলে যতটা অঞ্চলের জল সেই নদী দিয়ে বয়ে যায়, সেই অংশটাকে সেই নদীর ধারণ অববাহিকা বলা হয়। তাহলে এই হলো বিষয়টা, আশা করি বোঝা গেছে। এবার আমরা দেখে নিই যে এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো উৎস অঞ্চলের যা যা দেখালাম এক্ষুনি, সেটা মোটামুটি সেটারই একটা রূপ দেখতে পাচ্ছ, যে উৎস অঞ্চলে দেখো এই যে অনেক জলধারা যুক্ত হচ্ছে। তো যখনই কোনো একটি নদীতে আরেকটি নদী অর্থাৎ আরেকটি জলধারা এসে পড়ে মেশে, তখন এই জলধারাটাকে ওই মূল নদীর উপনদী বলা হচ্ছে। এবার এই নদী বয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করছে, এবং একেবারে মধ্যগতিতে বা মোহনার কাছাকাছি এসে অনেক নদী অনেক বিভিন্ন পর্যায়ে তার থেকে শাখা বেরিয়ে যায়, অন্য নদী সেখান থেকে জল নিয়ে অন্যদিকে বয়ে যাচ্ছে। যদি সেরকম হয় তাহলে সেই নদীকে বলা হয় মূল নদীর শাখা নদী। তাহলে এইভাবে আমরা উপনদী শাখা নদী বুঝলাম। উৎস অঞ্চল হচ্ছে নদীর এটা, এবং এটাই হচ্ছে ধারণ অববাহিকা, এবং তারপরে এটা হচ্ছে মোহনা। তো এইভাবে কি কি ভূমিরূপ তৈরি করছে নদী তার এই লম্বা গতিপথে, সেগুলো আমরা পরপর দেখে নিই, চলো। আচ্ছা, এরপর এই একটা বিষয় দেখো, আরো কতগুলো বিষয় বাকি থেকে গেল। কি না, উপত্যকা কাকে বলে, নদী খাত কাকে বলে। আমরা তো জলবিভাজিকা বুঝলাম, ধারণ অববাহিকা বুঝলাম, বা পুরো নদী অববাহিকাটা কাকে বলে সেটাও বুঝলাম, যে উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিরাট অঞ্চল দিয়ে নদী, তার উপনদী শাখা নদী সহ বয়ে যায়, সেই অঞ্চলটা হলো নদীর অববাহিকা। এবার উপত্যকাটা কি দেখো, তার আগে খাত বুঝতে হবে, নদী খাত। দেখো এই যে নদীটা এঁকে বেঁকে যাচ্ছে, এখান থেকে এইভাবে 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 গিয়ে সে এইভাবে বয়ে যাচ্ছে, যে অঞ্চলটার মানে যে অংশটার মধ্য দিয়ে নদী বয়ে যাচ্ছে, ঠিক নদী দেখো যেটুকু জায়গাকে নিচু করে খুঁড়ে তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে নদী খাত। এবার উপত্যকাটা কি, উপত্যকা হচ্ছে দেখো নদীর খাতের বাইরেও দুপারে যদি তুমি আরেকটু দেখো, তাহলে এই যে পুরো অঞ্চলটাকে দেখো নদী কিন্তু নিচু করেছে, নদী ক্ষয়কাজের মাধ্যমে সেটাকে নিচু করেছে, এবং এই পুরো অঞ্চলটার মধ্যে দিয়ে নদী কিন্তু কখনো এখান দিয়ে কখনো এখান দিয়ে বয়ে যায়। অর্থাৎ যে পুরো অঞ্চলটার মধ্য দিয়ে নদীর গতিটা বা নদীর প্রবাহটা এঁকে বেঁকে বা সরতে থাকে, পুরো যে অংশটা নদী ক্ষয় করে নিচু করে, অর্থাৎ নদীর খাতের চারিদিকের আরো দুদিকের কিছুটা অংশকে একসাথে বলা হচ্ছে নদী উপত্যকা। এরপর আমরা দেখে নিই, দেখো যেটা বললাম যে নদী অববাহিকা কাকে বলে সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। নিচে দেখো এই ডায়াগ্রামটা দেখো, দেখাচ্ছে যে মাঝখানের এই উচ্চভূমিটা কি করছে, যে দুদিকে অববাহিকাকে আলাদা করছে, এই একটা নদী অববাহিকা, এই একটা নদী অববাহিকা, অর্থাৎ রিভার বেসিন। এখানে এই যে মানচিত্রে আমরা কিন্তু কি করছি, যে দেখানো হচ্ছে গঙ্গা, তারপরে দক্ষিণ ভারতের অনেকগুলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীগুলোর
যে উপত্যকা সেটা দেখতে পাচ্ছ, মানে অববাহিকাটা দেখতে পাচ্ছ। এরপর দেখো ওই কতগুলো নদীতে সারা বছর জল থাকে, কতগুলো নদী আবার দেখা যায় যে বছরের বেশিরভাগ সময় জল নেই। এই আমাদের ছোট নদী অর্থাৎ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো সেই যে বেশিরভাগ নদী যারা নিত্যবহ নয় অর্থাৎ সারা বছর বয়ে যায় না, তাদেরকে অনিত্যবহ নদী বলে। আর যারা সারা বছরের নদীগুলো সাধারণত কি হয়, যে বরফ গলা জল থাকে, বরফ গলা জলের একটা সোর্স থাকে, সেজন্য তাদের কখনো জলের অভাব হয় না। আর অনিত্যবহ নদীগুলো কি হয়, যে সাধারণত বৃষ্টির জলে পুষ্ট হয়, তাই বর্ষার আশেপাশের মাসগুলোতে জল থাকে। এবং মানচিত্রে তোমরা জানো যে দুরকম নদীকে দুরকম কালারে, নিত্যবহ নদীকে নীল কালারে এবং অনিত্যবহ নদীকে কালো রঙের দেখানো হয়। এইগুলো তোমরা এই যে কালার বলে দেওয়া হয়, কিন্তু এগুলো তোমরা দেখতে পাও না হয়তো, যখন পরবর্তীতে তোমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ অন্য ধরনের মানচিত্র নিয়ে কাজ করবে তখন দেখতে পাবে যে ঠিক এইভাবেই মার্ক করা হয় কালারগুলো। আচ্ছা, এরপর আমরা আর একটা বিষয় দেখে নিই যে আন্তর্জাতিক নদী ব্যাপারটা কি। আমরা এই যে ভারতের নদী মানচিত্র দেখছি, তাতে দেখো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই নদীগুলোকে দেখানো হয়েছে। এই নদীগুলো কি হচ্ছে, যে এরা একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যেমন গঙ্গা দেখো যে পুরো অঞ্চলটা ভারতের মধ্যে দিয়ে গেলেও একদম তার মোহনার কাছে বাংলাদেশে প্রবাহিত হয়েছে একটা তার অংশ। তো এইভাবে সিন্ধু এবং ব্রহ্মপুত্র যে সমস্ত নদীগুলো একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী। তেমনি তার পাশেই দেখো অন্তর্বাহিনী নদী, অর্থাৎ যে নদীগুলো কোনো সাগর মহাসাগরে পড়ে না, শুধুমাত্র মানে দেশের বাইরে যেতে পারে না, দেশের মধ্যেই কোথাও থেকে শুরু হয়ে কোথাও গিয়ে শেষ হয়ে যায় এবং সাগরে নয় সেটা। এই যেমন আমাদের ভারতের লুনি নদী, সেটা কি হয়েছে, যে কচ্ছের রণ, গুজরাটের কচ্ছের রণে গিয়ে পড়েছে। তো এই জন্য একে অন্তর্বাহিনী অর্থাৎ অন্তর্বর্তী স্থানেই বাহিত হয় এই নদী, দেশের মধ্যেই বাহিত হয়, তাকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী। এরপর দেখো আমাদের ভারতের যাকে প্রধান নদী বলা হয় আমাদের গঙ্গা, সেই গঙ্গা নদী কিন্তু তার উৎস থেকে মোহনা পর্যন্ত পুরোটা অংশে এক এক জায়গায় এক এক রকম ভাবে এক এক নামে পরিচিত। দেখো প্রথমেই আমরা জানি গঙ্গার উৎস কি, সেটা হলো গঙ্গোত্রী হিমবাহের, সেখান থেকে ভাগীরথী নদী। তারপর অপরদিকে দেখো অলকানন্দা এবং মন্দাকিনী, আরো দুটো নদী এসে এই দেবপ্রয়াগে এসে মিশছে। তারপর এই নদী বিরাট একটা অঞ্চল অতিক্রম করছে। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে দেখো, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গে এসে তারপরে পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুভাগে ভাগ হয়ে পদ্মা নামে বাংলাদেশে যাচ্ছে এবং এই বাকি অংশটা ভাগীরথী হুগলি নামে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। তাহলে এই যে একটা নদীর গতিপথ আমরা দেখলাম, এখানে কিন্তু তোমরা কি কি দেখলে, উৎস দেখলে, মোহনা দেখলে, উপনদী দেখলে, শাখা নদী দেখলে। তাহলে শাখা নদী হলো কি, এই যে গঙ্গা এবং মানে ভাগীরথী হুগলি এবং পদ্মা এই যে ভাগ হয়ে গেল সেটা হলো শাখা নদী। তো এইভাবে আমাদের প্রধান নদী এই কারণেই বলা হচ্ছে যে এই নদীটারই বিরাট একটা অংশ ভারতের মধ্য দিয়ে বয়ে গেছে। তো তার জন্য মানে প্রায় পুরোটাই ধরতে গেলে বলা যায়, তো সেই জন্যই গঙ্গাকে প্রধান নদী বলা হচ্ছে। এবং অনেক সময় একে আদর্শ নদীও বলা হয়, কারণ নদীর গতিপথে যত রকমের যা বৈশিষ্ট্য দেখা যায় উচ্চ, মধ্য এবং নিম্ন গতিতে, প্রায় সবটাই গঙ্গা নদীতে আমরা দেখতে পাই। এবার কতগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। নদীর গতি নিয়ে, নদীর প্রবাহ নিয়ে তো এত কিছু বলা হচ্ছে, সব থেকে আগে বোঝা দরকার যে কোন কোন বিষয়গুলোর ওপর নদীর এই গতি প্রবাহ নির্ভর করে, যে কারণেই আমরা নদীর একটা বিস্তৃত পথে এত রকমের ভূমিরূপ তৈরি হতে বা তার উপত্যকার এত রকম বৈশিষ্ট্য তৈরি হতে দেখি। তো নদী প্রথমেই দেখো নদীর গতি নির্ভর করছে কিসের কিসের উপর। এক হচ্ছে ভূমির ঢাল, প্রথমেই হচ্ছে ভূমির ঢাল। দেখো যদি ভূমির ঢাল এরকম হয়, এরকম প্রচন্ড ভূমির ঢাল থাকে, তাহলে নদীটা তোমরা বুঝতেই পারছো জলটা কিন্তু প্রবল গতিতে যেতে পারবে, অর্থাৎ তার গতিবেগ অনেক বেশি থাকবে। যদি ভূমির ঢাল এরকম হয়, কমে যায়, বা সমভূমিতে একেবারে নিম্ন প্রবাহে নদীর ভূমির ঢালটা এরকম হয়, তো এখানে যদি জল ঢালি আমি, তাহলে কিন্তু জলটা খুব দ্রুত বয়ে যেতে পারবে না। তাহলে এই হলো ভূমির ঢালের উপর নির্ভর করে।
আর কিসের উপর? এই যে জলের কথা বললাম, তাহলে অবশ্যই জলের পরিমাণটার উপর। আর কিসের উপর? যে নদী কিন্তু জলের মাধ্যমে অনেক বোঝা বয়ে নিয়ে যায়। কি কি বোঝা? মানে কি, যে নুড়ি পাথর, বালি পলি এবং পার্বত্য অঞ্চলে বড় বড় পাথর অর্থাৎ বোল্ডার যেগুলো, সেগুলো বয়ে নিয়ে যায়। তো এই বোঝার পরিমাণ এবং বোঝার যে আকার, সাইজ, তার উপরও নির্ভর করে নদীর গতিবেগ। তো এই যে এতগুলো বিষয় বললাম, এই বিষয়গুলোকে মাথায় রেখে এবার আমরা পরবর্তী পর্যায়ে দেখব যে নদী তাহলে কিভাবে বয়ে যাচ্ছে, কিভাবে কখন ক্ষয় করছে, কখন বয়ে নিয়ে যাচ্ছে ক্ষয় করা জিনিসগুলোকে, কখন আবার গিয়ে সঞ্চয় করছে, অর্থাৎ সেগুলোকে দুপাশে বা নদীর খাতের মধ্যে সেগুলোকে রেখে দিচ্ছে, ফেলে দিচ্ছে। তো এইভাবে আচ্ছা, আরেকটা বিষয় দেখিয়ে দিই। উপনদী এবং শাখা নদী যখন আলোচনা করছিলাম তখন যদি একটু কোনটা উপনদী কোনটা শাখা নদী মনে রাখতে অসুবিধা হয়, তাহলে এটাও দেখো, যে দেখো এইভাবে যদি হাতটা, এটা সহজে তোমরা মনে রাখতে পারবে, এইভাবে যদি আমরা হাতটাকে ধরি, দেখো এইগুলোকে যদি আমরা অসংখ্য জলধারা ভাবি, যে জলধারাগুলো এসে জুড়ে এই মূল নদী তৈরি করছে, এই হচ্ছে আমাদের এগুলো। তাহলে কি বলবো? এগুলো হচ্ছে উপনদী, এই মূল নদীটার উপনদী। আবার যদি এইভাবে ধরি, তাহলে দেখো এই মূল নদী বয়ে যাচ্ছিল, তার এবার সেখান থেকে বিভিন্ন নদী বেরোচ্ছে, অর্থাৎ ওই মূল নদীর জলটা নিয়ে তারা যাচ্ছে। উপনদী কি করছে? জল এনে মূল নদীতে ফেলছে, আর শাখা নদীগুলো জল মূল নদী থেকে বের করে নিয়ে যাচ্ছে। তো এইভাবে এই যে মূল নদী থেকে চারিদিকে ছড়িয়ে পড়া যে নদীগুলো, সেগুলো হচ্ছে শাখা নদী। তাহলে এবার আমরা দেখে নিই যে নদী ক্ষয় করে কিভাবে। দেখো এই যে নদীকে আমরা ওপর থেকে দেখি, ওপর থেকে বয়ে যাচ্ছে একটা জলধারা, তার নিচে কি চলছে, অর্থাৎ সেই জলের নিচে কিভাবে নদী ক্ষয় করে। নদীতে ক্ষয় করে আমরা শুনলাম, বুঝলাম, কি কি ভাবে দেখো। জলপ্রবাহ ক্ষয়, অর্থাৎ নদীর বয়ে যাওয়া জলের আঘাতে যে সমস্ত যত যে নুড়ি পাথর বালি কাকড় ভেসে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে ক্ষয় হয়ে, সেটা অবঘর্ষ। অবঘর্ষটা কি? যে এই যে নুড়ি কাকড় পাথর বোল্ডার বহন করছে নদী, সেটার সঙ্গে নদীর তলদেশের যে ধাক্কা লাগছে, তার ফলে নদী খাতের যে ক্ষয় হচ্ছে, সেটা হলো অবঘর্ষ, তাকে বলা হচ্ছে। এবার ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় মানে হচ্ছে যে নদী যে সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যেও নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। সেই ধাক্কার ফলে কি হয়, যে এইরকম ভাবে গোল গোল দেখবে তোমরা নদীর মধ্যে, যখনই নদীর থেকে কোনো নুড়ি পাথর তুলবে বা পাশে দেখবে যে সমস্ত নুড়ি পাথর পড়ে রয়েছে, সেগুলো কিন্তু তার কোনো কোণা থাকে না, সেগুলো কিন্তু তার ধারগুলো সব গোলাকৃতি হয়ে যায়, অর্থাৎ কোনো ছুচালো ধারালো প্রান্ত থাকে না। তো এইভাবে যে এটার কারণে হচ্ছে এই ঘর্ষণ ক্ষয়, যে নুড়ি পাথরগুলো পরস্পর নিজেদের মধ্যে ধাক্কা লাগায়, ক্রমাগত ধাক্কার ফলে এর ধারাগুলো এরকম ভাবে গোলাকার হয়ে যায় বা মসৃণ হয়ে যায়। এরপরে যে দ্রবণ ক্ষয়। দ্রবণটা কি? যে নদীর জলের মধ্যে অনেক কিছু, অনেক খনিজ পদার্থ বা অনেক মানে যে মাটি, বালি, সেগুলো দ্রবীভূত হয়ে, পলি, সেগুলো ক্ষয় হয়ে বেরিয়ে যায়। তো জল এইভাবে দেখো যে নদী বয়ে যাচ্ছে, তার মধ্যে কিভাবে এতগুলো প্রক্রিয়ায় নদী ক্ষয় করছে। এরপর আমরা চলে আসি যে একটা নদী যখন তার একদম উৎসের কাছাকাছি থাকে, প্রথম তার যাত্রা শুরু করলো, তখন কি হচ্ছে? সে পার্বত্য অঞ্চলে প্রবল ঢালের মধ্যে আছে, অর্থাৎ ভূমির ঢাল অনেক বেশি, তখন সে ভীষণ গতিতে বয়ে যেতে পারছে। এবং এ সময় যেহেতু নদীতে জলের পরিমাণটা কম আর ভূমির ঢাল অনেক বেশি, তাই তীব্র গতিতে সে নিচের দিকে আঘাত করে এবং নদীর যে খাত সেটাকে ক্ষয় করে, এবং এইটাকেই নিচের দিকে ক্ষয় করে, তাকেই আমরা বলছি যে নিম্ন ক্ষয়। এবং এই নিম্ন ক্ষয়টাই পার্বত্য অঞ্চলে মূলত সবচেয়ে বেশি দেখা যায়। আর তার ফলেই প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি কি, যে ভি আকৃতির উপত্যকা, নদীর উপত্যকার ভি এবং আই আকৃতিরও হয়, যে এই ধরনের বিশেষ ধরনের আকার হয়। এরপর কি, আবদ্ধ শৈলশিরা, গিরিখাত, ক্যানিয়ন, এগুলো আমরা পরপর আলোচনা করব। দেখো এখানে আমরা প্রথম দেখছি যে ভি আকৃতির নদীর উপত্যকা। দেখো দুপাশের পাহাড়, এই যে পাহাড় নেমে আসছে এইভাবে, আর এদিক থেকে এইভাবে, এটা একটা ভি এর মতো আকৃতি তৈরি করছে, তাই এই উপত্যকাকে আমরা বলছি যে ভি আকৃতির উপত্যকা। এবার দেখো এখানে কিন্তু উপত্যকার ঢাল অনেকটাই খাড়া, একেবারে প্রায় সোজাসুজি নেমে আসছে, এই ধরনের উপত্যকাকে আমরা বলবো যে আই আকৃতির উপত্যকা। অর্থাৎ এই ধরনের উপত্যকাগুলো মূলত এর আরেকটা নাম আছে, সেটা হলো গিরিখাত।
অর্থাৎ যখন পার্বত্য অঞ্চলে নিম্নক্ষয়টাই প্রধান প্রাধান্য পাচ্ছে এবং পার্শ্ব ক্ষয় সামান্য হলেও হতে পারে, যে সেগুলো আবহবিকার বা পুঞ্জিতকরের মাধ্যমে, বা এই যে কথাটা বললাম হয়তো তোমরা বুঝলে না, যাই হোক, তো সেগুলো পরবর্তীতে আলোচনা করবে তোমরা, মানে পরে উঁচু ক্লাসে গেলে বুঝতে পারবে। তো এইভাবে শুধুমাত্র প্রবল নিম্নক্ষয়ের কারণে যে উপত্যকাগুলো আই আকৃতির হচ্ছে, আইয়ের মতো একদম নেমে আসছে, সেইগুলোকে বলা হচ্ছে না গিরিখাত। তো এই গিরিখাত হিমালয়ের যে কোনো নদীতে দেখা যায়। এরপর দেখো, এটাকে বলা হয় আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। দেখো দুদিকে এই যে পাহাড়গুলো নেমে আসছে, তো পরপর এইভাবে এইভাবে পাহাড়গুলো দেখো দূরেও আছে। তাহলে এই যে ভি আকৃতির উপত্যকা যেখানে তৈরি হচ্ছে, সেখানে পাহাড়গুলো দুদিক থেকে কি করছে, নদীটাকে প্রায় আড়াল করে দেয়, এবং একটা সময়ের পর গিয়ে নদী দেখা যায় যে কোনো কোনো বাঁকে নদীটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে আবদ্ধ শৈল, অর্থাৎ নদীকে যেন আবদ্ধ করছে, দুদিক থেকে এপার থেকে নেমে এপার থেকে নেমে এসে এভাবে নদীকে আবদ্ধ করছে। এরপর এই একটা বিশেষ ব্যাপার, এটা হচ্ছে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। অনেকেই তোমরা চেনো ছবিটা হয়তো। ক্যানিয়ন, ক্যানিয়ন বিষয়টা কি? ক্যানিয়ন হচ্ছে যে এক রকমের গিরিখাতি। এই যে আমরা আই বা ভি আকৃতির মতো উপত্যকার কথা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, যদি শুষ্ক অঞ্চল থাকে, অর্থাৎ যেখানে বৃষ্টি প্রায় হয় না, সেই শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়ে যখন নদী বয়ে যায়, তখন কি হয়, সে নদীতে যেহেতু জলটা অনেক কমে যায়, মানে জলটা অনেক নিচে চলে যায়, উপত্যকার দেখো অনেকটা নিচে জল আছে, ওপর পর্যন্ত আসতে পারছে না, ফলে এই জলে প্রবলভাবে নিম্নক্ষয়ই হচ্ছে, যেটুকু হয় সেটুকু নিম্নক্ষয়ই হয়। তো সে কারণে এই ধরনের, যে দেখো ওপর থেকে এই ক্ষয় করে এতটা গভীর করেছে, তো এই ধরনের শুষ্ক উপত্যকাগুলোকে, শুষ্ক অঞ্চলের যে ভি আকৃতি বা এই আকৃতির উপত্যকাগুলোকে বলা হচ্ছে, নদী উপত্যকাগুলোকে বলা হচ্ছে ক্যানিয়ন। তো এখানে এবার তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা কথা বলা হয়, কিন্তু ক্যানিয়নকে গিরিখাত অবশ্যই বলা যেতে পারে, তো গিরিখাতকে ক্যানিয়ন বলা যেতে পারে না। ক্যানিয়ন হতে গেলে কি হবে, যে শুষ্ক অঞ্চল, বৃষ্টিহীন অঞ্চল, যেখানে নদী এই প্রবলভাবে শুধুমাত্র নিম্নক্ষয় ছাড়া আর উপায় থাকবে না, তার জন্য এরকম একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ তৈরি হবে, মানে উপত্যকা তৈরি হবে। তো এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশে। এরপর আমরা আরেকটা বিশেষ যে ভূমিরূপ তৈরি হচ্ছে উচ্চ গতিতে, এটার কথা দেখে নিই। দেখো এই যে ছবিটা, এটা তোমরা খুব পরিচিত জানো, কিন্তু এই বিষয়গুলো আসলে কিভাবে হচ্ছে সেটা যদি তোমরা এরকম ভাবে অ্যানিমেশনে দেখো, তাহলে কি হয়, আরো বুঝতে সুবিধা হয়। যে যখন নদী পার্বত্য অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, যে কখনো কখনো কি হয়, যে শিলাস্তরগুলো অনুভূমিক ভাবে থাকে, এটা বলা হয়ে থাকে, বইতে লেখা থাকে। তো তোমরা কি বুঝতে পারো যে সেটার মানে কি? অনুভূমিক মানে হচ্ছে এইভাবে একটার উপর একটা পরপর রয়েছে, এবং তাতে যদি কি হয়, যে ওপরের শিলাস্তরটা শক্ত কঠিন শিলা, তার মধ্যে তার তলায় যেটা রয়েছে সেটা কোমল শিলা, এবং তার নিচে হয়তো আবার একটা শক্ত শিলার বা কঠিন শিলার মানে স্তর রয়েছে। এইভাবে পরপর ওপর নিচে যখন কঠিন কোমল এইভাবে মানে হতে থাকে, শিলাস্তরগুলো এইভাবে থাকে, তখন কি হয়, নদী এখান দিয়ে যখন বয়ে যাচ্ছে, ওপরের কঠিন শিলাস্তর দিয়ে বয়ে যাচ্ছে, তখন তারপর যখন নিচে আসছে, তখন কি হয়, নিচের যে এই কোমল শিলাটা, এটাকে বেশি করে ক্ষয় করছে। তো এই ক্ষয় হয়ে গেলে কি হবে, এই কোমল শিলাটা এরকম ভাবে ঢুকে যাচ্ছে বা এটা ক্ষয় পেয়ে যাচ্ছে, তখন দেখো এই একটা ধাপের সৃষ্টি হচ্ছে। এই যে ধাপ, এখান থেকে নদীটা বয়ে গিয়ে বইতে তখন একটা নিচে জাম্প করে পড়বে নদী এভাবে। এবার এই যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকভাবে হতে পারে, অর্থাৎ নদীর গতিপথে এই যে একটা মানে হঠাৎই একটা সাডেন, মানে একটা ঢাল তৈরি হওয়া, এটাকে কিভাবে হতে পারে, কোনো ধরো মালভূমি, মালভূমি তোমরা জানো যে টেবিলের মতো, টেবিল ল্যান্ড বলা হয়, টেবিলের দু পাশগুলো কিরকম একদম সোজা খাড়া নেমে যায়। তো কোনো মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে যখন নদী বয়ে যায়, তখন মালভূমির ধার ধরেও, মানে প্রান্ত দেশেও নদী এভাবে ড্রপ করবে, নিচে পড়তে পারে। তেমনি যখন এই বললাম যে অনুভূমিক শিলাস্তর থাকলে কঠিন কোমল পরপর, তাহলেও এইভাবে হয়। আর কিভাবে হতে পারে, নদীর গতিপথের মধ্যেই যদি হঠাৎ করে ফাটলের মাধ্যমে নদী বিচ্যুত, নদীর খাতটা উপর নিচে বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ একটা অংশ উপরে থেকে গেল, আরেকটা অংশ নিচে থেকে গেল, এইভাবে তখন চলে এলো, তখন নদী উপর থেকে নিচে পড়বে। তো এটা দেখে নেওয়া যাক, যে দেখো জলপ্রপাত কিভাবে তৈরি হচ্ছে। এটা তো আমরা দেখেছি জলপ্রপাতের যে কোনো দৃশ্য,
এইভাবে প্রবল গতিতে নদী আছড়ে পড়ছে উপর থেকে নিচে। এইখানে একটা বিশেষ ব্যাপার দেখো, জলপ্রপাত কিন্তু ক্রমশ পিছিয়ে যায়, অর্থাৎ পেছন দিকে নদীর উৎসের দিকে পিছতে থাকে। কেন দেখো, সেটা কিন্তু এখানে দেখো, এই ওপরের কঠিন শিলাস্তর আর নিচে কোমল শিলাস্তর রয়েছে, পরপর ক্ষয় হতে হতে কোমল শিলাস্তরটা দেখো অনেকটা পিছিয়ে অনেকটা ঢুকে যাচ্ছে। তখন ওপরের এই কঠিন শিলাস্তরটা অর্থাৎ এইটা দেখো, এই অংশটা তখন কি হচ্ছে, একটা ঝুলন্ত অবস্থা তৈরি করছে, ঝুলে রয়েছে। নিচের এই কোমল শিলাস্তরটা, এটা কোমল শিলাস্তর, এটা অনেকটা বেশি ক্ষয় হয়ে গিয়ে ভেতরের দিকে ঢুকে গেছে। তো এবার কি হচ্ছে, কিছু সময়ের পরে এই ঝুলন্ত শিলাস্তর মানে এখান থেকে এগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, এইভাবে ক্রমশ জলপ্রপাতটা পিছতে থাকবে। দেখো এইভাবে ক্রমশ পিছন দিকে অর্থাৎ নদীর উৎসের দিকে এগোতে থাকবে। এবার দেখো জলপ্রপাতের নিচে এই যে বড় বড় শিলা মানে নদী যে ঝাঁপিয়ে পড়ছে, তার সঙ্গে আনা যে বড় বড় বোল্ডারগুলো, পাথর, বিরাট বড় বড় পাথরগুলো, সেগুলো কিন্তু এই নদীর জলের সাথে উপর থেকে খুব সজোরে পড়ছে নিচে, এবং তার আঘাতের মাধ্যমে এই জলপ্রপাতের নিচের অংশে কি হয়, যে গোল গোল গর্ত তৈরি হয়, ছোট বড় গর্ত তৈরি হয়, যেগুলোকে বলা হয় প্রপাতকূপ। এরকম গর্ত নদীর পুরো খাতের মধ্যেও বিভিন্ন জায়গায় দেখা যায়, সেগুলোকে বলা হচ্ছে মন্থকূপ। এরকম ভাবে বিভিন্ন নামকরণ করা হয়েছে এক একটা। এই জলপ্রপাত সরে গেলে দেখো একটা কি হচ্ছে, যে ওই একইভাবে গিরিখাতের মতো সরু একটা অংশ তৈরি হচ্ছে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি নদীর মধ্য এবং নিম্ন গতিতে যে ভূমিরূপগুলো, তার মধ্যে কয়েকটা বিশেষ ভূমিরূপের আলোচনা করা হচ্ছে। দেখে নাও, এখানে দেখতেই পাচ্ছ যে কি কি আছে। এই নদী বাঁকে বেঁকে প্রবাহিত হয় কেন, সেই যে শুরুতে প্রশ্নটা করেছিলাম, সেটারও উত্তর পাবে। তাছাড়া অশ্বক্ষুরাকৃতির হ্রদ, প্লাবনভূমি এবং বদ্বীপ, এগুলো সমস্ত আমরা এবার দেখতে চলেছি। তো এই দেখো, যখন নদী মধ্যগতিতে অর্থাৎ পর্বত ছেড়ে একটু মালভূমি বা সমভূমিতে নামছে, তখন কি হচ্ছে দেখো, যে নদীর যে উপত্যকার যে ভূমির ঢালটা সেটা অনেকটা কমে যাচ্ছে, নদীতে জলের পরিমাণের দিকে বেশি, কারণ অনেক উপনদী এসে নদীতে, প্রধান নদীতে বা মূল নদীতে জল যুক্ত করেছে, এবং তখন কি হচ্ছে, নদী সেই পুরো জলটা বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা নদীর খাতটাকে অনেকটা প্রশস্ত করে ফেলেছে, অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে গেছে এই নদীর যে তলদেশ বা উপত্যকাটা, এবং তার মধ্যে দিয়ে নদী কিন্তু এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এই যে বাঁকগুলোকে বলা হচ্ছে মিয়েন্ডার, নদী বাঁক বা মিয়েন্ডার। এখন তোমাদের প্রশ্ন যেটা বলছিলাম, যে নদী বেঁকে যায় কেন, নদী তো সোজাও যেতে পারে, কেন বেশিরভাগ নদীকেই এরকম বেঁকে যেতে দেখা যায়? তো সেই যে বাঁকগুলো, এটা কেন হয়? এই যে প্রথমেই আমি বলেছিলাম যে নদীর যে গতির যে পথটা বা নদীর গতিবেগ, এই সবগুলোকে নিয়ন্ত্রণ করে ভূমির ঢাল এবং জলের পরিমাণ, এবং জলে যে জলে বয়ে নিয়ে যাচ্ছে যে বোঝা, সেই বোঝার প্রকৃতি এবং পরিমাণের উপর নির্ভর করে। তো কি হয়, যে এটার মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি করার চেষ্টা করে অনবরত নদী। যখন এই মধ্যগতিতে বয়ে যাচ্ছে, অনেকটা প্রশস্ত নদী খাত রয়েছে, সেখানে কখনো কখনো এই যে ফ্যাক্টরগুলো বললাম, এইগুলোর কোনো একটা বাড়ে কমে। অবশ্যই ভাবে নদীর মানে সারা বছরও যদি ভেবে নাও যে সারা বছর ধরে নদীর জলের প্রবাহটা বা পরিমাণটা, জলের যোগানটা সমান থাকবে না। বর্ষার আশপাশের সময়গুলোতে জলের যোগান বাড়বেই, কারণ বৃষ্টির জলটা এক্সট্রা করে চলে আসবে। তো এই জলের যোগান এবং যে নদীর যে বয়ে নিয়ে যাচ্ছে যে বোঝার পরিমাণ, সেই সবকিছু কিন্তু পরিবর্তন হতে থাকে, এবং তার সাথেই মানিয়ে নিতে গেলে, যে সাম্যাবস্থা তৈরি করতে গেলেই নদী কিন্তু কি করে, যে এঁকে বেঁকে এইভাবে, যেটা যে আমরা বলি যে সর্পিল গতি, সাপের মতো গতিতে প্রবাহিত হতে থাকে এই সাম্যাবস্থা তৈরি করার জন্য। কারণ কি, বাঁক নিলে কি হবে, নদী একটাই জিনিস মানে অ্যাডজাস্ট করতে পারে, সেটা হচ্ছে নদীর যে পুরো যে প্রবাহটা, তার যে যে পরিধিটা, তার যে লেন্থটা, তো সেই লেন্থটাকে সে কমানো বাড়ানো মাধ্যমে সে যখন বাঁকটা বেশি হচ্ছে, তখন কি হচ্ছে, নদীর যে দৈর্ঘ্যটা সেটা আরো বাড়ছে। তো আবার বাঁক কমে গেলে সে আরো সোজা করে নিচ্ছে, অর্থাৎ পথটাকে ছোট করে নিচ্ছে। তো তার যে বয়ে যাওয়ার যে পথটা, সেটা সে বাড়িয়ে কমিয়েই কিন্তু কি করছে, যে এই নদীর যে বোঝা এবং নদীর গতি প্রবাহ, তার সাথে ভারসাম্য তৈরি করছে। এইটা একটা প্রজেক্টে, ইউএস এর একটা প্রজেক্টে, ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে, তখন এখানে একটা পরীক্ষা করা হয়েছিল। দেখো, এটাকে বলা হয় স্ট্রিম টেবিল। এটা হচ্ছে এম রিভার প্রজেক্টের মানে মধ্যে এই পরীক্ষাটা করা হয়েছিল 3D মডেল তৈরি করে। যে এখানে দেখা হচ্ছিল যে নদীকে যদি সোজা গতিতে এরকম ভাবে জলের ফ্লো
রাখা যায়, তারপরও দেখো কিছু সময়ের পর জল নিজে থেকেই এইভাবে বাঁক নিচ্ছে। তো এই বাঁকের এক একটা অংশে দেখো কি কি হচ্ছে, যে তার যে বয়ে নিয়ে যাওয়া যে লোডটা, তার যে বোঝাটা, সে যা কিছু নুড়ি বালি পাথর কাকড় যে বয়ে নিয়ে যাচ্ছে, সেগুলো দেখো বাঁকের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জলের গতির সঙ্গে সেগুলো কিন্তু সব জায়গায় সমানভাবে বইছে না। দেখো যে দেখো কোথাও কোথাও জলের আঘাতটা বেশি করে লাগছে। এই যে এই জায়গাটায় নদীর এই জায়গাটাতে দেখো এইটা হচ্ছে নদীর ঢালু পাড়, মানে খাড়া পাড়, এটা হচ্ছে খাড়া পাড়, এখানে যে ক্ষয়টা বেশি। আবার এই দিকটা দেখো, এই পাড়টা হচ্ছে নদীর যেটাকে বলে ঢালু পাড়। তো এই ঢালু পাড়ের কাছে কি হয়, সঞ্চয় বেশি করে হয়, আর এই এই পাড়টায় খাড়া পাড়ের দিকে কি হয়, বেশি করে ক্ষয় হয়। এই ঢালু পাড়ে সঞ্চয় হতে দেখো এই একটা দ্বীপের মতো তৈরি হয়েছে নদীর মধ্যে, অর্থাৎ চড়া পড়েছে। নদী তার বয়ে নিয়ে যাওয়া কিছু যে বোঝা সেটাকে এখানে জমিয়েছে, কারণ এই দিকে জলের যে ধাক্কাটা সেটা তেমন ভাবে লাগছে না। তো এইভাবে দেখো, এইভাবে নদীর মধ্যে চড়া তৈরি হচ্ছে, এবং নদীর বাঁকও দেখো সবসময় পরিবর্তনশীল, নদীর আকার আকৃতি পাল্টাচ্ছে। এইভাবে নদীর মধ্যে যে চড়া তৈরি হচ্ছে, বাস্তবে এটা এই যে জলের প্রবাহ বদলে যাওয়া, এখানেই একটা আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে অনেকেই হয়তো জানো শুনেছো যে ষষ্ঠ ঘাতের সূত্র বলে একটা ব্যাপার রয়েছে। এটা কি, যে নদীর যদি গতিবেগ দুগুণ বাড়ে, তাহলে কি হয়, যে জল নদীতে যে নদীর যে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা অর্থাৎ বহন ক্ষমতা, সেটা কিন্তু দুগুণ বাড়লে তো দুগুণ বাড়া উচিত, স্বাভাবিক নিয়মে আমাদের তাই মনে হয়। কিন্তু সেটা কি হয়, যে দেখো এখানে পরীক্ষামূলকভাবে বাড়ানো হচ্ছে নদীর গতিটা, তাহলে তারপর কি হচ্ছে দেখো, নদীর যে বোঝা বহন করার ক্ষমতা সেটা অনেক বেশি বেড়ে যায়, কত না 64 গুণ বেড়ে যায়। তাই তাকে বলা হয় ষষ্ঠ ঘাতের, অর্থাৎ 2⁶। তাই সেটা হচ্ছে 64 গুণ বেড়ে যাচ্ছে, এবং নদী আরো বেশি বোঝা বয়ে নিয়ে চলে যাচ্ছে। তো একে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। এরপর আমরা পরের আলোচনাটায় আসি। এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। দেখো এই ছবিটা তোমরা পরিচিত বইতে দেখে থাকবে, যে এইভাবে যখন প্রচুর বাঁক তৈরি হয় নদীতে, এই মিয়েন্ডারিং কোর্সে কি হয়, যে এই যেটা খাড়াপাড় ঢালুপাড়ের কথা বলছিলাম, যে খাড়াপাড়গুলোতে বেশি করে ক্ষয় হয়, আর ঢালুপাড়গুলোতে কি হয়, যে সঞ্চয় হতে হতে নদীর চড়া পড়তে পড়তে এই নদীর যে বাঁকটা আরো বেশি বাড়তে থাকে, বাঁকের যে 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 অংশটা সেটা আরো বেশি করে বাঁকের পরিমাণটা বাড়তে থাকে। তো এইভাবে নদী এঁকে বেঁকে চলতে চলতে কখনো কি হয়, কি হয় দেখো কিভাবে, এই যে তাহলে এখানে কি হচ্ছে, যে এই দিকে দেখো জল এখান দিয়ে বয়ে যাচ্ছে, গিয়ে এখানে প্রবলভাবে এইখানে ধাক্কাটা আসছে, জলের প্রধান যে মানে ফোর্সটা এখানে আসছে। তো তার ফলে এই পার্টটা, এইটা হচ্ছে খাড়া পাড়, এই খাড়া পাড়টা কি হচ্ছে, যে আরো বেশি করে ক্ষয় হচ্ছে, যেটাকে আমরা উত্তল পাড়ও বলি কখনো। আর এইটা উল্টো দিকে বিপরীত দিকে কি হচ্ছে, সঞ্চয় হতে হতে এই জায়গাটা আরো বেশি চড়া পড়ছে, এটা অবতল বাঁক। তো এই ব্যাপারটা কি হচ্ছে, যে আরো যদি অনেকটা সময় নিয়ে এটা ঘটতে থাকে, তাহলে কি হবে, যে এই যে দুটো পাড় কাছাকাছি আস্তে আস্তে, মানে দুটো বাঁকের দুটো অংশ কাছাকাছি আস্তে আস্তে নদী এক সময়, ওই যে বললাম যে দুটো কারণে নদীর গতিবেগ কোনো কারণে বাড়লে তার প্রবাহ মানে বোঝা বহন ক্ষমতা অনেক বেড়ে যায়। আবার নদীতে যদি যে জলের যে পরিমাণটা সেটাও যদি বাড়ে, তাহলেও কিন্তু নদী কি করবে, যে আর আগেকার মতো এইভাবে এতটা দূর পথ না পাড়ি দিয়ে সে কি করবে, এখান থেকে এইভাবে একদম সোজা কেটে বেরিয়ে যাবে। তখন কি হচ্ছে, এই যে অংশটা সেটা আগেকার নদী খাত, কিন্তু বর্তমানে নদীতে জলটা একদম এখান থেকে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আগেকার পরিত্যক্ত এই খাতটা এরকম ভাবে, যেহেতু বাঁকের একটা বিচ্ছিন্ন অংশ, তাই এটাকে এই ঘোড়ার পায়ের খুরের মতো দেখতে হয় বলে এই জায়গাটাকে, এই অংশটা আচ্ছা আলাদা করে নদীর পাশে পড়ে থাকে। এবং যে কোনো বড় নদীর, আমাদের গঙ্গারও মধ্যগতিতে এরকম অনেক বাঁক অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়, যে যারা নদীর পাশে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। তো এই অংশগুলোরও আবার ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে। তো এই হচ্ছে আমাদের অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এই যেখানে বিচ্ছিন্ন একটা অংশ দেখো হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এইভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, এরপর একেবারে শেষের দিকে, অর্থাৎ নদীর মোহনার কাছাকাছি
প্রায় তখন কি হচ্ছে, নদীর যে উপত্যকা আরো প্রশস্ত হয়ে গেছে, ভূমির ঢাল প্রায় একেবারেই নেই। আর ভূমির ঢাল কমে গেলে কি হবে, নদীর গতি খুবই কমে যাবে, কিন্তু নদীতে প্রচুর জল। তো সেই জলকে বয়ে নিয়ে যাওয়ার জন্য নদীকে কি করতে হবে, আরো বেশি ছড়িয়ে পড়তে হবে, তার মানে যে নদীর যে খাতটা সেটা আরো বেশি প্রশস্ত হয়ে যাবে। এবং এর সাথে সাথে কি হবে, যে নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতাটা একেবারেই চলে যাবে। যেমন আমরা উচ্চ গতিতে পড়লাম, মূলত নদী কাজ যেটা করে সেটা হচ্ছে ক্ষয় করা। মধ্যগতিতে কি পড়লাম, মানে কি জানলাম, সেটা হচ্ছে যে মূলত বয়ে নিয়ে যাচ্ছে, কিছুটা ক্ষয় হচ্ছে, আবার যে ক্ষয় করা অংশ মানে যে বোঝাটা সেটাকে নদী বয়ে নিয়ে যাচ্ছে মূলত। আর এই একেবারে শেষের দিকে নিম্ন গতিতে এসে কি করছে, যে নদীর যে ক্ষয় করার ক্ষমতাটা একেবারেই নেই, বহন করার ক্ষমতাটাও প্রায় অনেকটাই কমে এসছে, নদী এতটাই ধীর গতিতে বয়ে যাচ্ছে যে সেখানে কি করছে, সে বোঝাগুলোকে নদীর চারিদিকে জমাচ্ছে এবং নদীর খাতের মধ্যেও জমছে, ফলে নদীর খাতটাও কিন্তু আস্তে আস্তে করে কি হচ্ছে, যে অগভীর হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, তো এখানে এটাই দেখানো হচ্ছে যে দেখো, এই যে নদী এঁকে বেঁকে বইছে, নদীর খাতটা অগভীর, এবং তার দুপাশে এই যে এবং এদিকে দুটো উঁচু উঁচু পাড়ের মতো তৈরি হচ্ছে। এইটাকে বলা হচ্ছে যে স্বাভাবিক বাঁধ, অর্থাৎ নদী এই পুরো অঞ্চলটার মধ্যে দিয়ে যে যেমন খুশি, এবং এই বাঁকগুলো সবসময় পরিবর্তন হতে থাকে, কখনো এইভাবে যায়, কখনো পাশে এইভাবে যায়। তো এই পুরো অংশটা হচ্ছে নদী প্লাবনভূমি বলা হয়, অর্থাৎ এই পুরো অঞ্চলটার মধ্যে দিয়ে নদীর জল যখন যাচ্ছে, তখন কখনো কখনো নদীর জলে এই বাকি অঞ্চলটা প্লাবিত হয়, যখন জল ধরে রাখার ক্ষমতাটা তুলনায় জলটা বেশি পরিমাণে চলে আসে। তো দেখো কিভাবে তৈরি হচ্ছে, এবার আমরা দেখে নিই। এই যে দুকুল ছাপিয়ে বন্যা, অর্থাৎ যখনই জল অতিরিক্ত জল ধরে রাখতে পারছে না, তখন তার দুপাশে প্লাবনভূমিতে ছড়িয়ে পড়ছে। কিভাবে হচ্ছে দেখো, প্রচুর জলে, বিশেষ করে বর্ষার ঠিক পরে পরেই দেখা যায় যে নদীর দুপাশের অঞ্চলটা পুরোপুরিভাবে জলে মানে সিক্ত, অর্থাৎ ভৌমজল, মাটির তলার যে স্তরটা, সেখানে প্রচুর পরিমাণে জল প্রবেশ করেছে, উপর থেকে বৃষ্টির জলটা বা নদীর পাশ থেকে জলটা। কিন্তু যখনই আমরা নদীর দুপাশটাতে এইভাবে কি করছি, বসতি নির্মাণ করছি, একেবারে নদীটাকে ঘিরে ধরছি, সব রকম ভাবে বসতি, কলকারখানা, চাষবাস হচ্ছে, নির্মাণ কাজ হচ্ছে, সেখানে কি হচ্ছে, যে নদীর এই অতিরিক্ত জলটা আর দুপাশে তো পাশে বয়ে যে গিয়ে সেখানে যে তার ভৌমজলের মধ্যেই, ভৌমজলের স্তরের মধ্যেই যে সেটা থেকে যাবে, সেই জায়গাটা আর পাচ্ছে না। তখন কি হচ্ছে, এই জল বাড়তে বাড়তে যতটুকু ধারণ ক্ষমতা আছে সেটাকে ছাপিয়ে যখন আরো বেশি জল আসছে, তখন এই দুপাশে ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলটাকে প্লাবিত করছে। তবে এই বন্যার কিন্তু একটা ভীষণ উপকারী ব্যাপার আছে, এই বিরাট অঞ্চলটায় যে নদী ছড়িয়ে পড়ছে, নদীর জলটা, সেই জলের সঙ্গে কি আসছে, পলি। এই পলিটাই কিন্তু জীবনের একটা অন্যতম মানে দান বলা যেতে পারে, কারণ এই পলির মাধ্যমেই কৃষিকাজ, পাশে এত উর্বর জমি, এবং তাতেই এই পুরো অঞ্চল। এবার দেখো, আচ্ছা এরপর একেবারে শেষের দিকে নদী যেখানে গিয়ে সাগরে পড়ছে, সেখানে কি তৈরি হচ্ছে, কোনো কোনো, সব নদীতে কিন্তু বদ্বীপ তৈরি হয় না, কোনো কোনো নদীতে কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, যে নদীতে দেখো এই যে কতটা পরিমাণে জল আসছে, সেই জলে কতটা পরিমাণে সে মানে পলি বালি সেই বোঝাকে বয়ে নিয়ে আসছে, এবং সাগরের জল, সাগরের যে ঢেউটা দেখো, সাগর নদী এই যে বয়ে সেভাবে সাগরে মিশছে, নদী থেকে যেমন জলের প্রবাহ আসছে সাগরে এসে পড়ছে, তেমনি সাগরের জলটাও কিন্তু কি করছে, সাগরের যে ঢেউ, সমুদ্র স্রোত, সেটাও কিন্তু এই এই দিকে যাচ্ছে, অর্থাৎ নদীর ভেতরের দিকে যেতে থাকে। তাহলে এই যে দুরকম, এর যে একটা গতি এবং এই সাগরের থেকে এই নদীর দিকে যে স্রোতটা, এই দুটোর মধ্যে যেটা কম বেশি হবে, সেই ভাবে, যেমন আমাদের একটা সবচেয়ে বৃহত্তম নদী বললাম অ্যামাজন, অ্যামাজন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে, সবচেয়ে বেশি পরিমাণে জল বয়ে যায়, তাতে প্রচুর পলিও থাকে, কিন্তু অ্যামাজনের কি হয়, বেশিরভাগ জলটাই সাগরের মধ্যে, মানে এত প্রবল স্রোত যে সেই পলিগুলোকে, এই পলিগুলোকে জমতে দেয়, এগুলো ভাসিয়ে নিয়ে বেরিয়ে যায় সমুদ্র। তো সেই জন্য কিছু নদীতে বদ্বীপ তৈরি হয়, যেগুলোতে এই সব কটা ব্যাপার ঠিকঠাক কাজ করে, এবং নদীর পলির যে বৈশিষ্ট্য তার উপরও নির্ভর করে। তো দেখো এইভাবে নদী বয়ে আসছে এবং তার সাথে সাথে পলি এনে জমা করছে, সেই পলিগুলো যেখানে যেখানে জমছে তার পাশ দিয়ে নদীটা ছোট ছোট খাতে ভাগ হয়ে বয়ে যাচ্ছে।
তো এই অঞ্চলটাতে এইভাবে নদীর মোহনা অঞ্চলে এই মাত্রাহীন বয়ের মতো, এই যে বয়ের মতো, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। আমাদের গঙ্গা ব্রহ্মপুত্রের যে বদ্বীপ তৈরি হয়েছে সেটা, এবং এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল। এইভাবে নদীতে বিভিন্ন ধরনের বদ্বীপ দেখতে পাওয়া যায়। দেখো, কোনোটা হচ্ছে এই যে পাখির পায়ের মতো বদ্বীপ, কোনোটা এরকম ভাবে তীক্ষ্ণ, কোনোটা আবার এই ধরনের ধনুকের মতো আকারের বদ্বীপ। তো এই বদ্বীপটা বিভিন্ন নদীতে, ধরো নীল নদে এরকম বদ্বীপ দেখা যায়, এটা হচ্ছে মিসিসিপির বদ্বীপ। এরকম ভাবে বিভিন্ন আকৃতির বদ্বীপ তৈরি, বিভিন্ন কেন, ওই মাত্রাহীন এবং একে ইংলিশে বলা হচ্ছে ডেল্টা, মানে গ্রিক অক্ষর ডেল্টার মতো, অর্থাৎ একটা ত্রিভুজের মতো দেখতে হয়। আচ্ছা, এইবার এই এতক্ষণ ধরে যে পুরো আলোচনাটা হলো তার একটা রিভিশন পুনরায় দেখে নেওয়া যাক। দেখো, এই ওপরের যে এই যে মানে ছবিটা, এটা কি নদীর হচ্ছে নদীকে যদি পাশ থেকে দেখা যায়, অর্থাৎ পুরো উৎস থেকে একেবারে মোহনা পর্যন্ত কোনো নদীকে তুমি যদি পাশ থেকে তার গতিপথটাকে মানে ভাবার বা কল্পনা করার চেষ্টা করো, তাহলে কি হবে যে এই উৎস থেকে একেবারে দেখো ভূমির ঢাল কিভাবে কমছে এবং সে কমাচ্ছে করে একেবারে সমুদ্রে এসে মিশছে। আর এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ, মানে বিভিন্ন উৎস অঞ্চলে যদি নদীটাকে এইভাবে আমরা মাঝামাঝি কেটে দিয়ে দেখি, তাহলে কি হবে, তার দুপাশের পাড়টা এইভাবে যেরকম আমরা দেখলাম যে প্রধানত নিম্নক্ষয় করছে উৎস অঞ্চলে। তারপর কি হচ্ছে, সমভূমি প্রবাহে তার নদী খাতটা দেখতে কিছুটা এরকম হয়ে যাচ্ছে, যে পার্শ্বক্ষয় প্রচুর হচ্ছে, তার জন্য নদীর এই খাতটা অনেকটা প্রশস্ত হয়েছে। আর একেবারে নিম্নগতিতে কি হচ্ছে, যে পলি সঞ্চয় হচ্ছে। তাহলে উৎসতে মূলত ক্ষয়, মানে পার্বত্য প্রবাহে, সমভূমি প্রবাহে বা মধ্যগতিতে মূলত সঞ্চয়, মূলত বহন, এবং নিম্নগতিতে মূলত সঞ্চয়। তাহলে এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী উপত্যকার এই বিরাট বৈশিষ্ট্যগুলো, একটা নদী তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যদি অ্যাট এ গ্ল্যান্স দেখি তাহলে কিভাবে বয়ে যাচ্ছে। এই শুরু থেকে উৎস থেকে দেখো, তার মধ্যগতি পেরিয়ে সে একেবারে মোহনার দিকে যাচ্ছে। এবং এইভাবে নদী তার বিরাট অবদান রাখছে আমাদের জীবন। তাহলে জনজীবনে নদীর গুরুত্ব বা আমাদের জীবনে নদীর প্রভাব, মানুষ এবং নদী, এই বিষয়টার কিন্তু ভালো করে অনুধাবন করার একটা দরকার আছে। কারণ কি, নদী মানেই আমরা কতগুলো শব্দ তোমরা হয়তো শুনেছো, নদী হচ্ছে লাইফ লাইন, জীবন রেখা, নদী হচ্ছে মা, নদী মাতৃক দেশ আমাদের, নদী মাতৃক। পৃথিবীতে যত মানে প্রাচীন যুগের যে সভ্যতাগুলো, বড় বড় সভ্যতাগুলো তৈরি হয়েছিল, নদী সভ্যতার জন্মদাত্রী বলা হয়। যেমন মিশরের নীলনদকে কেন্দ্র করে নীলনদের সভ্যতা, আমাদের সিন্ধু নদকে কেন্দ্র করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। এরকম ভাবে পৃথিবীর বড় বড় প্রাচীন যুগের সভ্যতাগুলো থেকে আজকের দিন পর্যন্ত নদী কিন্তু মানুষ তার জীবনকে, তার সমস্ত যে পরিবেশের বাস্তুতন্ত্র, তার জীবজগৎ, উদ্ভিদ, প্রাণী, সবকিছুর ধারক বাহক, অর্থাৎ খাদ্য, বাসস্থান, এই সব কিছুর জন্য কিন্তু আমরা নদীর কাছে প্রবল ঋণী। তো নদীর এই, এবং তোমরা কতগুলো বিষয় বলছে, ধরো পরিবহন, নদীর জলকে ব্যবহার করে আমরা কি করি, পরিবহন, কৃষিকাজ, শিল্পের জল, এছাড়া ধরো পর্যটনের জন্য, এছাড়া জীবজগতের উপর আর যে মানুষের উপর জীবনের যে আমরা জলকে যত রকম ভাবে ব্যবহার করতে পারি, তার সমস্ত তোমরা ভেবে এটাকে তোমরা একটা চার্ট বানাবে, বা তোমরা আপাতত এটাকে লিখে ফেলার চেষ্টা করবে। আমি সবটা আলোচনায় আসবো না, তো বাকিটা তোমাদের ভাবার জন্য ছেড়ে দেওয়া গেল, যে নদীর গুরুত্ব আমাদের জীবনে কতভাবে কি কি হতে পারে। দেখো, এই আমাদের গঙ্গা দিয়ে শুরু করেছিলাম, আমাদের গঙ্গা দিয়ে শেষ করছি। গঙ্গার মতো একটা বিরাট নদী অতিক্রম করে এই সাগরে এসে পড়ছে, এবং তার দুপাশে অসংখ্য জনপদ, প্রচুর মানুষ, প্রায় 50 কোটি মানুষ, তার জীবনযাত্রা সবকিছু নির্ভর করে এই নদীর উপর, নদী কেন্দ্রিক। এবং এটা হচ্ছে আসল বিষয়, নদীটাকে আমরা কি করেছি,
পৃথিবীব্যাপী প্রচুর নদী কিন্তু বর্তমানে কি হয়ে গেছে, প্রচুর নদীর জলগুলো আর ব্যবহারযোগ্য নয়, নদী দূষিত হচ্ছে। কিভাবে, যে নদীতে কারখানার জল, শিল্প বর্জ্য এবং স্বাভাবিকভাবে আমাদের যে বড় বড় শহরগুলোর যে দূষিত জল মিশছে, এইভাবে নদীতে বাঁধ দিয়ে মানুষ নদীর স্বাভাবিক গতিপথকে আটকাচ্ছে। এইভাবে প্রবলভাবে আমরা নদীকে ধ্বংস করছি, নষ্ট করছি। গঙ্গা কিন্তু ভারতের মধ্যে প্রধান একটা দূষিত নদী, সবচেয়ে বেশি যমুনা, তারপরে গঙ্গা। গঙ্গার একটা বিরাট অংশের জল কিন্তু বাস্তুতন্ত্রের জন্য স্বাভাবিক নয়। যদিও এই গঙ্গাকে বাঁচানোরও অনেক চেষ্টা করা হচ্ছে। পৃথিবীব্যাপী নদী বাঁচানোর যে চেষ্টা, তাতে তোমরা ছোটবেলা থেকে এই বিষয়গুলোকে দেখো, নদী বাঁচলে জীবন বাঁচবে, আওয়ার রিভার্স আর ডাইং, তারা মৃতপ্রায়। এইভাবে সেভ দ্য গঙ্গা, সেভ দ্য নেচার কালচার। তো এইভাবে নদী দিবসে অনেকগুলো প্রত্যেক বছর বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়, যেমন অ্যাকশন ফর রিভার্স, রাইটস অফ রিভার্স। তো এইভাবে তোমরা এই বিষয়গুলোকে জানার, বোঝার চেষ্টা করবে, এবং এই বিষয়গুলো নিয়ে যদি তোমাদের নিজেদের মতো করে কিছু গুছিয়ে কিছু প্রজেক্ট তৈরি করতে পারো, বা কিছু সচেতনতামূলক কোনো আলোচনাতে অংশ নিতে পারো, এই বিষয়গুলোকে তোমরা কিন্তু চেষ্টা করতে হবে। নদী শুধুই জানলাম, পড়লাম, বুঝলাম এরকম নয়। নদীটা হচ্ছে আমাদের অনুধাবনের বিষয়। আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে আমাদের জীবনে নদীর প্রভাব কি, আর নদীর জীবনে আমাদের প্রভাব কি। আমরা কিভাবে পৃথিবীব্যাপী সমস্ত নদীগুলোকেই, আমাদের জীবন রেখাগুলোকে কিভাবে নষ্ট করছি। এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো, সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই যে নদীর এবং মানুষ জীবন, এইগুলো সম্পর্কে যে অনুধাবন করার বিষয়টা বললাম, সেটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। তো এইখানে আজকের মতো আলোচনা শেষ করি। নমস্কার।